ওয়েলকাম টু বিএসএসআই বেলুর। তো তোমরা জানো বিহারের যে স্টেট যে পরীক্ষাটা হচ্ছে 1 লক্ষর কাছাকাছি নাকি সিট আছে, ভ্যাকেন্সি আছে। বিহার স্টেটটা তোমাদের কিন্তু পাখির চোখ হওয়া উচিত। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য এই সুযোগটা অবভিয়াসলি আছে। তো সেটা নিয়ে আমরা একটা নতুন ইনিশিয়েটিভ এনেছি। প্লেলিস্ট দেখতে দেখতে হয়তো এই জায়গায় পৌঁছেছো। যদি সেটা না হয় তাহলে তোমরা অবশ্যই তোমাদের প্লেলিস্ট একবার ব্যাক করে দেখে নাও। যতগুলো 2019 সাল এবং 2023 সালে যে এক্সাম দুটো হয়েছে সেই এক্সাম দুটোর সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের আমরা একটা সিরিজ আমরা তোমাদের এখানে কিন্তু নিয়ে আসছি। এক্সামটা হয়েছিল 2019 সালের, তার পেপার 2 এর এক্সাম নিয়ে আমরা এসেছি। পেপার 2 আর পেপার 1 দুটো জিনিস এখানে হয় এ স্টেটের ক্ষেত্রে। একটা হচ্ছে 9-10 আর একটা হচ্ছে 11-12। 9-10 এর জন্য যেটা হয় সেটা হচ্ছে পেপার 1 আর 11-12 এর জন্য যেটা হয় সেটা হচ্ছে পেপার 2। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা পেপার 2টা করছি কেন? কারণ হচ্ছে যে পেপার 1 এবং পেপার 2তে মোর অর লেস সেম টাইপের কোশ্চেন আসে এবং তুমি যদি পেপার 1 এর কোশ্চেনগুলো করো দেন পেপার 2তে হেল্প হবে, পেপার 2 এর কোশ্চেন করলে পেপার 1 এ হেল্প হবে, যাতে তোমাদের একটা আইডিয়া হয় যে কেমন ধরনের প্রশ্ন বিহারের এ স্টেটে আসে। পড়াশোনা বেশ কিছুজন আছে যারা কিন্তু এই বিহার এ স্টেটের পরীক্ষা দিয়ে তারা কিন্তু বিহারে চাকরি করছে। তো তার জন্য এই ফেজটাকে খুব ইম্পর্টেন্ট। এইটা পাস করলে তবে তুমি যাবে এবং এই ফেজের একটা বড় পার্ট হচ্ছে অঙ্ক। তো কাজেই সেই অঙ্কর জায়গাটাকে নিয়ে আমরা এখানে আলোচনা করছি। আমরা ডিরেক্টলি চলে যাব একটা একটা করে অঙ্কতে। দেখো এই হচ্ছে প্রথম প্রশ্ন, ঠিক আছে। একটা কথা এখানে বলে রাখি, আমাদের তো ধরো অনেক কাজ আমাদের একসাথে করতে হচ্ছে ইনস্টিটিউশনে, ঠিক আছে। তোমাদের বিহারের জন্য খুব কম সময়ের মধ্যে আমাকে পুরোটা কমপ্লিট করতে হচ্ছে। তার জন্য আমাদের একটা ছোট্ট টেকনিক্যাল সমস্যা হয়েছে। কি হয়েছে, এই যে প্রশ্নটায় এটা একটু টাইপিং একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে। তো এই টাইপিং মিস্টেকটা আমরা ঠিক করে দিচ্ছি। এখানে আমরা যখন এসছি এখানে তখন আমরা দেখলাম যে টাইপিং একটু মিস্টেক হয়েছে, তো আমরা ঠিক করে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে জায়গাটা এখান থেকে এতটা, এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা ঠিক নেই, হ্যাঁ, একটু গন্ডগোল হয়ে গেছে লেখায়। তো এই জায়গাটাকে আমি ঠিকঠাক করে সাজিয়ে লিখে দিয়েছি যেভাবে প্রশ্নে আছে। দেখো কি লেখা আছে, এক্স স্ট্যান্ডস ফর প্লাস। তার মানে এই যে জায়গাগুলো এভাবেই লেখা হয়, কিন্তু এক্স স্ট্যান্ডস ফর প্লাস, সামথিং স্ট্যান্ডস ফর সামথিং, সামথিং স্ট্যান্ডস ফর সামথিং। এর মানে হচ্ছে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, ঠিক আছে, এই ইকুয়েশনে যে সিম্বলগুলো এখানে আছে না, সেই সিম্বলগুলোকে তোমাকে কোশ্চেনে চেঞ্জ করতে বলবে। এই ইকুয়েশনের সিম্বলগুলোকে কোশ্চেনে চেঞ্জ করতে বলবে, তারপর চেঞ্জ সিম্বলওয়ালা যে ইকুয়েশনটা তৈরি হবে সেই ইকুয়েশনের সলিউশন করতে হবে, ঠিক আছে। তাহলে আমি তোমাদের জানি জিনিসটা বলে দিই। দেওয়া আছে মাল্টিপ্লিকেশন স্ট্যান্ডস ফর, মানে প্রথমটা ঠিকই আছে, মাল্টিপ্লিকেশন স্ট্যান্ডস ফর প্লাস, ওকে। সেকেন্ড দেওয়া আছে ডিভিশন স্ট্যান্ডস ফর মাইনাস। তারপরে দেওয়া আছে মাইনাস স্ট্যান্ডস ফর মাল্টিপ্লিকেশন, আর তারপর আছে প্লাস স্ট্যান্ডস ফর ডিভিশন, ওকে। তো এই জিনিসটা আমাদের দেওয়া আছে, তো এটা হবে এই জায়গায়, ঠিক আছে। আরেকটা সমস্যা অঙ্কটাই আছে, সেটা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে না, এই ইকুয়েশনটার এই যে পজিটিভ প্লাস সাইন আছে, এটা প্লাস হবে না, হবে হচ্ছে ডিভিশন, ওকে। তো এইটা প্লাস হবে না, এটা হবে ডিভিশন। আশা করি বুঝতে পারছো জিনিসটা, ঠিক আছে। এই প্লাসটার পরিবর্তে এটা হবে ডিভিশন সাইন, ওকে। তো দেখো এই যে ইকুয়েশনটা আমি পেলাম, আমি এখানে স্পষ্ট করে লিখে দিই ইকুয়েশনটা কি আছে, 54 ডিভাইডেড বাই 16 মাইনাস 3 ইন্টু 6 প্লাস 2। তো এই যে ইকুয়েশন আছে এটা কোশ্চেনের ইকুয়েশন। আমাকে কি করতে হবে, এই যে সিম্বলগুলোকে চেঞ্জ করতে হবে অ্যাকর্ডিং টু দিস, ওকে। তো আমি সিম্বলগুলো চেঞ্জ করে কেমন পাবো, দেখো 54 যা আছে কি ডিভাইড স্ট্যান্ডস ফর মাইনাস, ওকে। তাহলে কত হবে, মাইনাস 16। তারপরে কি আছে, মাইনাস স্ট্যান্ডস ফর মাল্টিপ্লিকেশন, তাহলে কত হবে, গণিত 3। তারপরে কি আছে, গণিত আছে, তাহলে গণিত জায়গায় কি বসাতে হবে আমাকে, যুক্ত কত হবে 6। 6 পর কি আছে, প্লাসের জায়গায় কি হবে, প্লাস কি হবে ডিভিশন, তাহলে ডিভিশন 2। তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশন, মানে এটা হচ্ছে আমার কোশ্চেনের ইকুয়েশন। এখান থেকে আমি চেঞ্জ করে এলাম এই ইকুয়েশনে, বোঝা গেছে ব্যাপারটা। এইবারে দেখো এখানে এই যে পুরো ইকুয়েশনটা দেখো, যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে। তাহলে কার কাজ আগে করব, এই কার কাজ আগে করব এর জন্য আমাদের একটা রুলস আছে যেটাকে আমি বলি বদমাস। এটা তোমরা কিন্তু আগেও আমি তোমাদের বলেছি, ঠিক আছে, তোমরা আশা করি জানো। এই যে বদমাস রুলটা বেসিক্যালি কি আছে, যখন তুমি কোনো একটা ইকুয়েশনে যোগ বিয়োগ গুণ ভাগ একসঙ্গে থাকবে না, তখন তোমাকে কার কাজটা আগে করতে হবে সেটাই তোমাকে বলে দেয় বদমাস রুল, ঠিক আছে। এখানে এই যে বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, এই যে ডিভিশন, ডি ফর ডিভিশন,
এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন। তাহলে ডি ফর ডিভিশন মানে ভাগ। তাহলে প্রথমে ভাগের কাজগুলো কি হবে, এখান থেকে বাঁ দিক থেকে ডান দিকে যেভাবে লেখা আছে কাজগুলো সেভাবে হয়। ওকে, তাহলে প্রথমে হবে ভাগের কাজ, তারপরে হবে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এরকমভাবে। তো দেখো যা লেখা আছে আমরা সেটা করে যাব। তাহলে 54 মাইনাস 16 গণিত 3 প্লাস ভাগের কাজ আগে, তাহলে 6 ভাই 2 কত হয় 3। ওকে, এবার কি করতে হবে, 54 মাইনাস তারপর কি বলেছি ভাগের পর গুণের কাজ। তাহলে গুণের কাজ কত, এইটা 3 16 48 প্লাস 3। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে প্লাস 54 আর প্লাস 3। তাহলে এইটা কোনো কিছু সাইড সিম্বল নেই, তার মানে কত আছে প্লাস আছে। তাহলে 54 আর 3 54 প্লাস 3ও প্লাস। তাহলে 54 আর 3 তুমি যোগ করো, তুমি কীভাবে লিখতে পারো 54 প্লাস 3 মাইনাস 48। তাহলে দেখো 54 সঙ্গে 3 যোগ করলে কত হয় 54 55 56 57 মাইনাস 48। তাহলে কত হবে আনসার, দেখো 8 আর কয় 17, কত 7 আর 2 9, তাহলে আনসার কত হবে 9। তাহলে কত আনসার হলো 9। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তাহলে এখানে সিম্বলগুলো চেঞ্জ করে নেবে ফার্স্টে, তারপর এই বদমাস রুলস অনুসারে আমরা কিন্তু পুরো কাজটা করব। ওকে, ক্লিয়ার? নেক্সট প্রশ্নে যাই, চলো। দেখো এইটা হচ্ছে একটা রেশিওর প্রশ্ন, রেশিও প্রপোর্শন চ্যাপ্টারের প্রশ্ন, বা তুমি এটা পার্সেন্টেজও বলতে পারো, রেশিও বলতে পারো, পার্সেন্টেজও বলতে পারো, কারণ প্রশ্নে দেওয়া আছে পার্সেন্টেজওয়ালা ডেটা, উত্তর দেওয়া আছে রেশিওওয়ালা ডেটা। ওকে, এবার প্রশ্নে এসো কি বলছে, ইফ 33% অফ এ ইজ ইকুয়াল টু 55% অফ বি। তাহলে এ আর বি দুটো নাম্বার, তাহলে এ এর 33% বি এর 55%-এর সমান। তাহলে যা লেখা আছে আমরা তাই লিখব, ইফ 33% অফ এ, তাহলে 33% অফ এ ইজ ইকুয়াল টু 55% অফ বি। ঠিক আছে, তাহলে অফ মিনস অফ মানে কি ইনটু, তাহলে আমি এখানে লিখতে পারি 33% ইন্টু এ সমান 55% ইন্টু বি। তাহলে দেখো এবার আমি যেটা করতে পারি, আমি কাটাকুটি করতে পারি। দেখো এই পার্সেন্টেজ চিহ্ন আমি কেটে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি পেতে পারি, তাহলে আমি এখান থেকে আমি লিখতে পারি না এ বাই বি, এ বাই বি। তাহলে এ বাই বি, বি মানে কি, এই যে বিটা একে আমি বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে বাঁ দিকে নিয়ে আসলে কি হবে গুণ চিহ্ন আছে, হয়ে যাবে ভাগ চিহ্ন, তাহলে ভাগ হয়ে গেল। তাহলে যখন আমি বিটাকে এদিকে নিয়ে এলাম, ডান দিকে পড়ে কে আছে, শুধুমাত্র 55 পড়ে আছে। ডান দিকে কে পড়ে আছে 55, তাকে লিখলাম। যখন আমি ডান দিকেরটা লিখছি তখন ডান দিকে যে এক্সট্রা পড়ে আছে তাকেই ফার্স্ট প্রেফারেন্স, সে ডান দিকে অলরেডি আছে। এরপর বাঁ দিকে আছে 33, একে আমি নিয়ে যাব ডান দিকে, একে আমি ডান দিকে নিয়ে যাব। তাহলে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে, হয়ে যাবে কি ভাগ চিহ্ন, হয়ে গেল 33। তাহলে তুমি কাটাকুটি করো 11 দিয়ে, 5 11 55, 3 11 33, তাহলে কত হলো 5/3। তার মানে কত হবে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু কত হবে 5:3। তাহলে কত হবে 5:3। আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেছে। এই জায়গাটা নিয়েও নিশ্চয়ই কোনো কনফিউশন নেই, তোমাদের এই জায়গা নিয়ে অনেক কনফিউশন থাকে আমি দেখেছি। পুরোটা ক্লিয়ার, এ ইজ টু বি। পরেরটা যাই, চলো। দেখো এই প্রশ্নটা দেখো, বলছে একটা 220 মিটারের লং ট্রেন, একটা 220 মিটার লম্বা একটা ট্রেন is running at the speed of 54 km/h। 220 মিটার লম্বা একটি ট্রেন 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ছুটছে। ইন হোয়াট টাইম, কোন সময় উইল ইট পাস আ ম্যান হু ইজ মুভিং ইন দ্য অপোজিট ডাইরেকশন ইন দ্য ট্রেন অফ দ্য ট্রেন অ্যাট দ্য স্পিড অফ 12 km/h। তাহলে দেখো একটা ট্রেন এভাবে যাচ্ছে যার স্পিড 54 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, ওই লোকটা প্ল্যাটফর্মের দিকে আসা আরেকটা লোককে অতিক্রম করছে, সে কি ট্রেনটা যেদিকে যাচ্ছে তার অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। দেখো কি লেখা রয়েছে, পাসিং ইট উইল পাস আ ম্যান হু ইজ মুভিং ইন দ্য অপোজিট ডাইরেকশন। যে লোকটাকে পাস করছে সে অপোজিট ডাইরেকশন আছে, তার স্পিড কত 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার তোমাদের যখন ট্রেনের অঙ্ক করিয়েছিলাম, বা তুমি যদি ট্রেনের অঙ্ক করে থাকো আগে, তাহলে জানবে যে যখন দুটো ট্রেন বা দুটো মুভিং
মুভিং বডি, সে ট্রেন হতে পারে, বাস হতে পারে, বা তুমি সাইকেল নিয়ে যাচ্ছ, যা কিছু হতে পারে, দুটো মুভিং বডি এ দিকে যাচ্ছে, এ দিকে যাচ্ছে, মানে দুজনের ডাইরেকশন যখন অপোজিট হয়, যখন ডাইরেকশন অপোজিট হয় তখন তাদের রেজাল্টান্ট গতিবেগ ভেলোসিটি বলে। তার মানে হচ্ছে এটাকে বাংলায় বলে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বলে ইংরেজিতে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটাকে রিলেটিভ ভেলোসিটি যেটা হয় সেটাকে এই দুটো যোগ হয়ে যায়, বোঝা গেছে আমার কথাটা? তাহলে মানে ব্যাপারটা তুমি যদি সিম্পলি ভাবো, এত কাণ্ড না ভেবে, দেখো তুমি ধরো একটা ট্রেনে করে যাচ্ছ, সবাই তোমরা ট্রেনে করে গেছো, তুমি ধরো ট্রেনে করে যাচ্ছ, ধরো পাশ থেকে আর একটা মালগাড়ি তোমাকে পাশ দিচ্ছে, মালগাড়ি ট্রেনে থেকে কম গতিবেগে যাচ্ছে, কিন্তু তোমার মনে হবে মালগাড়িটা খুব বেশি গতিবেগে যাচ্ছে। উল্টো দিকে ধরো তুমি ট্রেনে বসে আছো, তোমার পাশ দিয়ে এক্সপ্রেস ট্রেন বেরিয়ে যাচ্ছে, মনে হবে ট্রেনটা খুব কম গতিবেগে যাচ্ছে। তার মানে যখন তোমার গতিবেগ আর তোমাকে যে পাশ দিচ্ছে তার গতিবেগ যখন অপোজিট ডাইরেকশনে হয়, তখন তোমার রেসপেক্টে সেই ট্রেনের গতিবেগ হয়ে যায় অনেক বেশি। কত বেশি? দুটো ট্রেনের যোগফল, দুটো গতিবেগের যোগফল। তাহলে যখন অপোজিট ডাইরেকশনে যাচ্ছে তখন এদের রিলেটিভ ভেলোসিটি কত হবে? 54 প্লাস 12, তার মানে কত হচ্ছে? 4 আর 2 6, 5 আর 1 6, 66 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এদের রিলেটিভ ভেলোসিটি হয়ে যাচ্ছে 66 কিলোমিটার প্রতি ঘন্টা, বোঝা গেছে? এইবারে দেখো, এই যে 66 কিলোমিটার প্রতি ঘন্টা, এই কথাটার মানে কি? 1 ঘন্টায় যাচ্ছে 66 কিলোমিটার। তাহলে একে যদি আমি মিটার পার সেকেন্ড করি, কেন মিটার পার সেকেন্ড করব প্রশ্ন আসতে পারে, কারণ হচ্ছে যে উত্তর দেওয়া আছে সবগুলো সেকেন্ডে, তার মানে আমাকে ডেফিনেটলি মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে একে মিটার পার সেকেন্ড করতে গেলে কত হবে? 66 গুণিত 5/18 এত মিটার পার সেকেন্ড। তাহলে এই কথাটার মানে কি? 66 ইন্টু 5/18 মিটার যায় 1 সেকেন্ডে, 66 ইন্টু 5/18 মিটার যায় 1 সেকেন্ডে। ক্লিয়ার? তাহলে আমি যদি অঙ্কটা এরকমভাবে এবার শুরু করি, আমি এখান থেকে এটা পেয়ে গেছি 66 ইন্টু 5/18 মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে আমাকে বের করতে হবে কি? 220 মিটার কতটাই যাবে। কেন 220 মিটার? কারণ যে লোকটাকে পাস করছো, প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা লোককে পাস করা মানে কি? মানে হলো ট্রেনটা নিজের দূরত্ব অতিক্রম করা, তাই তো? তাহলে আমি লিখতেই পারি 66 গুণিত 5/18 মিটার যায় 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে। সেখানে 200 মিটার কতক্ষণে যাবে? তাহলে কত হবে? 200 গুণিত 220, হ্যাঁ 220 গুণিত 18/66 গুণিত 5, বোঝা গেছে? এবার তুমি কাটো, 3 দিয়ে কাটো, 3 6 18, 3 দিয়ে কাটো 3, 22 66, এই 22 এটা কেটে দাও, কত পড়লো? 10, 5 দিয়ে কাটো 5, 2 এ 10, তার মানে 6 দুগুণে 12 হয়ে গেল উত্তর, মানে 12 সেকেন্ডে। তাহলে কত হলো উত্তর? 12 সেকেন্ডে। আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেছে, ঠিক আছে? রিলেটিভ ভেলোসিটির ব্যাপারটা বোঝা গেছে, ঠিক আছে? ক্লিয়ার পুরো ব্যাপারটা? যদি না বুঝতে পারো আরেকবার রিমাইন্ড করে দেখে নেবে, আশা করি সমস্ত ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চলো পরের প্রশ্নে যাই। দেখো বলছে 5.9 ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ পার্সেন্টেজ। তাহলে এই 4.9কে তোমাকে পার্সেন্টেজে করতে হবে, ঠিক আছে? তো 4.9টা কি অ্যাকচুয়ালি? 4.9 হচ্ছে একটা ফ্র্যাকশন। কি ফ্র্যাকশন? ডেসিমেল ফ্র্যাকশন। ডেসিমেল ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন হচ্ছে দু রকমের, একটা বলে ভালগার ফ্র্যাকশন, একটা বলে ডেসিমেল ফ্র্যাকশন। ডেসিমেল ফ্র্যাকশন মানে কি? ডেসিমেল ফ্র্যাকশন হচ্ছে সেই ফ্র্যাকশনগুলোকে ডেসিমেল ফ্র্যাকশন বলে যেগুলোকে আমি নিচে 10 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, নিচে হরে 10 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে দেখো 4.9 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 49/10। 4.9 কিভাবে লিখতে পারি? 49/10, ঠিক আছে? এবারে তোমরা জানো যারা এখানে পড়েছো যে আমি তোমাদের শিখিয়েছিলাম যে যখন তোমাকে রেশিও পার্সেন্টেজ, যখন তোমাকে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যেতে হয়, এটা কি? এটা হচ্ছে একটা ফ্র্যাকশন, এটা কি একটা ফ্র্যাকশন। তাহলে তোমাকে যখন ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ ভ্যালুতে যেতে হয় তখন তোমাকে কি করতে হয়? ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ যেতে গেলে কি করতে হয়? তোমাকে 100 দিয়ে গুণ করতে হয়, আমি তোমাদের যেটা শিখিয়েছিলাম। যদি উল্টোটা আসতে হয় তাহলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়, বোঝা গেছে? উল্টো আসতে গেলে ডিভাইডেড বাই 100 করতে হবে। তাহলে কি
ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, উল্টো আসতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে তোমার কাছে আছে কত? 49/10। এটা কি ফ্র্যাকশন, আমাকে করতে হবে কি পার্সেন্টেজ। তাহলে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ যাব, কি করব? 100 দিয়ে গুণ করব। তাহলে 0 0 কেটে গেল, পরে কত রইল? 490। তাহলে এত % হচ্ছে আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তাহলে এখান থেকে জানার কি, এটা হচ্ছে একটা ফ্র্যাকশন। কি ফ্র্যাকশন? ডেসিমেল ফ্র্যাকশন। তাই ডেসিমেল ফ্র্যাকশনটাকে আমি পার্সেন্টেজে পরিণত করলাম। ক্লিয়ার? বোঝা গেছে? পরেরটা যাই। দেখো বলছে ইফ আ জব is to be completed in 10 days. If a job is to be completed in 10 days, মানে যদি একটা কাজকে is to be completed in 10 days মানে কি? মানে 10 দিনে কমপ্লিট করতে হয়। একটা কাজকে যদি 10 দিনে কমপ্লিট করতে হয়, it requires 270 persons। যদি একটা কাজকে 10 দিনে কমপ্লিট করতে হয় তাহলে 270 জন লোক লাগবে। একটা কাজকে 10 দিনে কমপ্লিট করতে গেলে 270 জন লোক লাগবে, ঠিক আছে? ইফ 180% টেক আপ দ্য সেম জব, ইফ 180% মানে যদি 180 জন লোক টেক আপ দ্য সেম জব মানে ওই জবটাই করতে যায়, যদি 180 জন লোক ওই জবটা করতে যায় তাহলে কত দিনে কাজটা কমপ্লিট হবে? তাহলে কত দিনে কাজটা কমপ্লিট হবে, এটা হচ্ছে তোমার প্রশ্ন। দেখো তোমরা একটা ফর্মুলা তোমাদের আমি শিখিয়েছিলাম, সেই ফর্মুলাটা আমি তোমাদের বলে দিচ্ছি একবার। সেটা কি? M1 D1 H1 বাই W1 সমান M2 D2 H2 বাই W2, ঠিক আছে? এখানে MDH এই ফর্মুলাটার নাম কি বলে? আমরা কি বলি? MDH ফর্মুলা, ঠিক আছে? এখানে MDH W কি জানতে হবে। এখানে M কি? M মানে হচ্ছে লোক সংখ্যা বা ম্যান, বা M ফর ম্যান মানে লোক সংখ্যা, ঠিক আছে? D মানে হচ্ছে দিন, ঠিক আছে? H মানে হচ্ছে প্রতিদিন কতক্ষণ করে কাজ করে, কতক্ষণ করে কাজ করে, ঠিক আছে? আর W মানে কি? কাজের পরিমাণ, কাজের পরিমাণ। বোঝা গেছে? এবার দেখো MDH বাই W এই ফর্মুলাটা কি? M1 D1 H1 বাই W1 M2 D2 H2 বাই W2 মানে হচ্ছে যে কোনো কাজ এতজন লোক এতদিনে প্রতিদিন এত ঘন্টা করে কাজ করে যদি করতে পারে তাহলে সেই কাজটা এতজন লোক এতদিনে কতক্ষণ কাজ করে করতে পারবে, এরকম টাইপের একটা কম্প্যারিজন। এটা বোঝা গেছে? এটা একটা কম্প্যারিজনের ফর্মুলা। এবার তোমরা যদি অঙ্কটায় আসো তাহলে দেখতে পাবে কি বলছে, একটা জব মানে একটা কাজকে 10 দিনে 270 জন লোক কমপ্লিট করে। এবার দেখো কি আমি পেয়েছি? MDH W, চারটে জিনিস পেয়েছি। কি পেয়েছি? MDH আর W। কিন্তু এখানে অঙ্কে দেখো কি ডেটা দেওয়া আছে? এত দিন মানে D দেওয়া আছে, 270% মানে ম্যান দেওয়া আছে, আর পরে কি বলছে? 170% মানে এটাও ম্যান দেওয়া আছে। তাহলে ম্যান আর দিন আমি পেয়েছি, এইটা আমার কাছে কিন্তু নেই। তাহলে যেহেতু নেই আমি সেই জন্য এগুলোকে ফর্মুলা থেকেই বাদ দিয়ে দেব, ঠিক আছে? তাহলে এগুলো আমরা কি ফর্মুলা থেকে বাদ দিয়ে দেব। তাহলে আমার কাছে যদি ফর্মুলাটা এরকম হয় M1 D1 H1 বাই W1 সমান M2 D2 H2 বাই W2, তাহলে দেখো এখানে M1 মানে কি? প্রথমে কতজন লোক ছিল? M1 মানে কি? প্রথমবারে কতজন লোক ছিল? 10 জন লোক, ঠিক আছে? D মানে কি? 270%। আচ্ছা এটা ভুল বললাম আমি, উল্টে দিয়েছি এটা অ্যাকচুয়ালি। M মানে কি? 270 জন অ্যাকচুয়ালি। M মানে কি? 270 জন। D মানে কি? 10 দিনে, তাই তো? তা 270 জন 10 দিনে। H তো নেই, তাহলে H আমার লেখার কিন্তু প্রয়োজন এখানে নেই। W নেই, কতটা কাজ করে সেটাও লেখা নেই। প্রত্যেকেই সেম কাজ করছে, তাহলে দুটো W সমান, তার Wটাকে বাদ দাও। তাহলে এটা সমান M2 মানে কতজন লোক? 180 জন মিলে কাজ করতে শুরু করেছে। তাহলে 180 জন, ঠিক আছে? কত দিনে করবে? দেখো প্রশ্নে ওটাই জানতে এসে কত দিনে, ঠিক আছে? লেখা আছে না? এই যে
ইফ 180% টেক আপ দ্য ওয়াট দে উইল ফিনিশ ইট ইন কত দিন, ঠিক আছে। তাহলে আমি কি লিখবো, এটা D2 আমি লিখে দেবো। তাহলে D2 এর মান কত হবে, 270 গুণিত 10/180, ঠিক আছে। 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 9 3 27, 2 5 10, তাহলে 5 3 15 দিন, তাহলে 15 দিন হয়ে গেল আনসার। আশা করি ব্যাপারটা বোঝা গেছে, সোজা সোজা সাপটা হিসাব, শুধু MDH ফর্মুলায় বসাবে, অঙ্কটা চলে আসবে, ঠিক আছে। পরেরটায় যাই। ওকে, এখানে কি বলছে, দ্য সাম অফ অল দোজ প্রাইম নাম্বারস হুইচ আর লেস দ্যান 31। তাহলে এখানে দুটো তিনটে জিনিস আমাকে জানতে হবে। এক হচ্ছে হোয়াট ইজ প্রাইম নাম্বার, আর 2 নম্বর হচ্ছে যে লেস দ্যান 31, ঠিক আছে। সো ফার্স্ট আমাকে জানতে হবে প্রাইম নাম্বার কাকে বলে। প্রাইম নাম্বারের বাংলা হলো মৌলিক সংখ্যা। আমি এখানে লিখে দিচ্ছি, প্রাইম নাম্বারের বাংলা হলো মৌলিক সংখ্যা, ঠিক আছে। প্রাইম নাম্বারের বাংলা হলো মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সেই সংখ্যা যেই সংখ্যাগুলোকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে। মানে হচ্ছে সাপোজ ধরো তোমার 3 একটা সংখ্যা, তাহলে 3কে তুমি কি দিয়ে ভাগ করতে পারো, 1 দিয়ে, আর কি দিয়ে ভাগ করতে পারো, 3 দিয়ে। তাহলে 1 আর 3 বাদ দিয়ে আর তো কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবে না, বোঝা গেছে। তাহলে মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলো যেগুলোকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সেকেন্ড কথা হচ্ছে বলছে যে সংখ্যা লিস্ট তোমাকে বানাতে হবে, এই যে দ্য সাম অফ অল দিস প্রাইম নাম্বার হুইচ আর লেস দ্যান 31, মানে যে সমস্ত প্রাইম নাম্বারের সংখ্যা তোমাকে বানাতে হবে সেটা কি হবে, লেস দ্যান 31, মানে 31-এর আগে কোন কোন প্রাইম নাম্বার আছে সেগুলো তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এরপরে স্লাইড দেখো, এরপরে স্লাইডে আমি লিখে রেখেছি জিনিসটা। দেখো মৌলিক সংখ্যা 1 হচ্ছে এমন একটা সংখ্যা, এটা ম্যাজিক্যাল সংখ্যা বলতে পারো। 1 হচ্ছে এমন একটা সংখ্যা, খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে জেনে রাখতে হবে। 1 হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে আমি মৌলিকও বলতে পারবো না, যেটাকে আমি যৌগিকও বলতে পারবো না। তাহলে 1 সংখ্যাটা না মৌলিক না যৌগিক, ক্লিয়ার। কিন্তু যেটা সমস্যা হয়, তোমরা যেটা গুলিয়ে ফেলো, 1 কি বিজোড় না জোড়, ডেফিনেটলি 1 বিজোড় সংখ্যা, 1 কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে মনে রাখবে 1 মৌলিকও নয় যৌগিকও নয়, কিন্তু 1 হলো বিজোড় সংখ্যা, ঠিক আছে। এবার দেখো এখানে আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে লিখে দিয়েছি, সেটা কি, সবথেকে ছোট মৌলিক সংখ্যা কি। এটা পরীক্ষায় ডিরেক্টলি প্রশ্ন আসে। সবথেকে ছোট মৌলিক সংখ্যা হলো 2, সবথেকে ছোট মৌলিক সংখ্যা কি, 2, ক্লিয়ার। এবার তোমাকে বলতে পারে যে 2 হচ্ছে, আবার তুমি এই 2 সম্পর্কে আরেকটা ইনফরমেশন লিখে নাও, 2 হচ্ছে একমাত্র সংখ্যা যেটা মৌলিক প্লাস জোড়, 2 হচ্ছে একমাত্র সংখ্যা যেটা মৌলিক প্লাস জোড় সংখ্যা, বোঝা গেছে। 2 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা মৌলিক প্লাস জোড়, 2 তো জোড় সংখ্যা আমরা সবাই জানি, ওকে। তো এবার আমরা আগের স্লাইডটায় চলে আসি। তাহলে আমাকে বের করতে হবে সেই সমস্ত মৌলিক সংখ্যাগুলো যেগুলো 31-এর থেকে ছোট এবং তাদের যোগফল কত হবে, সোজা সাপটা হিসেব। তাহলে দেখো হিসাব করো, 1 আমি জানি মৌলিক সংখ্যা নয়, তাহলে প্রথম কি হবে 2, তারপরে কি হবে 3, 4 হবে না 5, 6 হবে না 7, 8 হবে না 9 হবে না, কারণ 9কে ভাঙা যায় 3 তিরিক্ষে 9, 10 হবে না, কত হবে 11, তারপর কত হবে 12 হবে না 13 হবে, 14 হবে না 15 হবে না 16 হবে না, কত হবে 17, প্লাস 18 হবে না 19 হবে, প্লাস কত হবে 20 তো হবে না 21 হবে না, কত হবে 22 হবে না, কত হবে 23, তারপরে কত 24 হবে না 25 হবে না 26 হবে না 27 হবে না 28 হবে না, কত হবে 29, তারপর কত হবে 30 হবে না 31 হবে। কিন্তু এখানে বলেছে দেখো 31 থেকে ছোট, তার মানে আমি কি 31টা এখানে লিখবো না, 31কে কিন্তু নেওয়া যাবে না, কারণ এখানে কি বলেছে লেস দ্যান 31, তাহলে আমাকে এখান অবধি নিতে হবে। তাহলে তুমি যদি এই পুরো যোগটা করো তাহলে কত আসবে, দেখবে 129, কত আসবে 129, 129, বোঝা গেছে পুরো ব্যাপারটা। তাহলে মৌলিক সংখ্যাকে বলে বোঝা গেছে, আর এই লেস দেন 31 মানে 31কে নেব না, এটাও কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার আশা করি। পরেরটা যাই, ঠিক আছে। দেখো পরের অঙ্ক দেখো, সেই প্রথমে যে অঙ্কটা করেছিলাম সেরকম টাইপের একটা অঙ্ক। কি বলছে, এক্স স্ট্যান্ডস ফর প্লাস, ডিভিশন স্ট্যান্ডস ফর মাইনাস, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস ইকুয়েশন। তাহলে এই যে ইকুয়েশনটা, তাহলে এটাকে কি করতে হবে, আমরা জানি কি যেটা দেওয়া আছে সেখান থেকে সিম্বলগুলো চেঞ্জ করতে হবে। তাহলে 39 মাইনাস, মাইনাস থেকে কি বলা আছে, মাইনাস স্ট্যান্ডস ফর কিছু দেওয়া আছে, দেওয়া নেই, তাহলে মাইনাসটাকে আমি মাইনাসই রেখে দেবো। 23 ডিভাইড, ডিভাইড স্ট্যান্ডস ফর
দেওয়া আছে কিছু, হ্যাঁ ডিভাইড স্ট্যান্ডস ফর মাইনাস, তাহলে ডিভাইডটা কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে ডিভাইড জায়গায় কি লিখবো মাইনাস। আর তারপরে কি আছে গণিত, তাহলে গণিত স্ট্যান্ডস ফর প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে +5। তাহলে দেখো কি হলো পুরো ইকুয়েশনটা, বোঝা গেছে। এবার দেখো এখানে 39 কি সাইন আছে প্লাস, 23-এর সাইন কি মাইনাস, 21-এর সাইন কি মাইনাস, 5-এর সাইন কি প্লাস। সবসময় মনে রাখবে কোনো সংখ্যার সিম্বল, কোনো সংখ্যার সাইন কি হয় তার বাঁ দিকে বসে। যেমন 39-এর সাইন কি আছে কিছু নেই, কিছু নেই মানে কি প্লাস, কিছু নেই মানে কি প্লাস। 23-এর সাইন কি আছে তার বাঁ দিকে বসে, তাহলে বাঁ দিকে সাইন কি মাইনাস, বোঝা গেছে। 21-এর সাইন কি মাইনাস, 5-এর সাইন কি প্লাস। তাহলে কি করব এইটা আর এইটা প্লাস আছে, তাহলে যোগ করো 39 + 5 -23 -21, তাহলে তুমি 39 সঙ্গে 5 যোগ করো কত হবে 44 মাইনাস। দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে যখন তোমাকে দুটো সেম সিম্বল থাকবে, এটাও মাইনাস এটাও মাইনাস, তখন কি হয় দুটো যখন সেম সিম্বল থাকবে এই দুটোকে যোগ করতে হয়। তাহলে যোগ করো কত হবে 3 আর 1-এ 4, 2 আর 2-এ 4, তাহলে সাইন কোনটা হবে মাইনাস, সাইন কোনটা হবে মাইনাস। কেন মাইনাস, কারণ এরও সাইন মাইনাস এরও সাইন মাইনাস, তাহলে দুটো যখন সেম সিম্বল, দুটোর সিম্বল যখন সেম তখন সেই দুটোকে যোগ করে দেবো, তাদের যে কমন সিম্বল সেটাকে বসিয়ে দেবো। তাহলে কত দেখো এখানে কিছু মানে +44 -44, তাহলে কেটে গিয়ে কত হলো 0, +44 -44 কত হলো 0, এটা হয়ে গেল আনসার। আশা করি বোঝা গেছে এখানে, ক্লিয়ার। পরেরটা যাবো এবার, দেখো বলছে ইন দ্য ফলোইং কোয়েশ্চেন সিলেক্ট দ্য, এটা মিশন নয় হ্যাঁ মিসিং নাম্বার হবে, মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন সিরিজ। তাহলে এটা একটা সিরিজ দেওয়া আছে, এই সিরিজের পরের সংখ্যাটা কি হবে তোমাকে বলতে হবে, ঠিক আছে। এই সিরিজটা তোমাকে বলতে হবে। দেখো কি আছে 19, 23, 26, 30, 33, তাহলে দেখো সিরিজটা বাড়ছে কি হবে খুব অল্প অল্প গ্যাপে গ্যাপে বাড়ছে, ছোট ছোট গ্যাপে বাড়ছে, তাই না। তাহলে দেখো আমি বিয়োগ করব, যখন ছোট ছোট গ্যাপে কোনো সিরিজ বাড়বে তখন আমাদের ফার্স্টে যেটা মাথায় আনতে হবে আমরা বিয়োগ করব। তাহলে 19 থেকে 23 কত হচ্ছে 4, 19 থেকে 23 বিয়োগ করলে কত 4, 23 থেকে 26 কত 3, 23, 24, 25, 26, ওকে। 26 থেকে 30 কত আবার 4, 30 থেকে 33 কত আবার 3, তার মানে সিরিজটা বাড়ছে কি হবে 4 3 4 3 4 3 এভাবে। তাহলে পয়েন্টটা কত হবে ডেফিনেটলি 4, তাহলে 33 4-এ কত হবে 33 4-এ 37, বোঝা গেছে। তাহলে কি জানতে হবে সিরিজ যখন খুব ছোট ছোট স্টেপে বাড়ে মাইনাস করব, মাইনাস করেছি 4 3 4 3 এভাবে বাড়ছে, তাহলে কি হবে 4, ক্লিয়ার, পুরো ক্লিয়ার। পরেরটা যাই, দেখো হোয়াট শুড কাম নেক্সট ইন দ্য ফলোইং নাম্বার সিরিজ, হোয়াট শুড কাম ইন দ্য নেক্সট ফলোইং নাম্বার সিরিজ, তার মানে এই সিরিজটার এর পরে কি হবে। দেখো এরকম একটা সিরিজ কিন্তু তোমাদের আগেও এসেছিল, আগেও আমরা করেছি, প্লে লিস্টে তোমরা যদি দেখো ভিডিও তো ওখানে দেখতে পাবে। দেখো এটা আগেরটার মতো সিরিজ কিন্তু নয়, এটা একটু অন্য ধরনের সিরিজ, এখানে কোনো কমা টমা কিছু নাই, এখানে সিম্পল শব্দ মানে ইয়েগুলো দেওয়া আছে, অক্ষর মানে কি বলবে এগুলোকে নাম্বারগুলো দেওয়া আছে। তো এখানে একটা প্যাটার্ন আছে, কিরকম প্যাটার্ন দেখো কি আছে 8 7 6 5 4 3 2 1, 8 7 6 5 4 3 2 1 এখানে অবধি। তারপরটা দেখো, তারপর এটা 8 থেকে শুরু হয়েছিল, দেখো 7 থেকে শুরু হয়েছে 7 6 5 4 3 2 1, বোঝা গেছে। তারপর দেখো তাহলে এটা 8 থেকে শুরু হলো, এটা 7 থেকে শুরু হলো, এটা কত থেকে শুরু হবে 6 থেকে, তাহলে 6 5 4 3 2 1, তার মানে দেখো 8 থেকে শুরু হলো 1-এ শেষ, 7-এ শুরু হলো 1-এ শেষ, 6 শুরু হলো 1-এ শেষ, তার পরেরটা কত থেকে শুরু হবে ডেফিনেটলি 5-এ শুরু হবে, হ্যাঁ কি না। তাহলে তোমার কি বলছে নেক্সট বলেছে, তা নেক্সট কোনটা হবে ডেফিনেটলি 5 হবে। আশা করি বোঝা গেছে, একটা প্যাটার্নে চলছে, প্রথমে এটা তারপরে এটা তারপরে এটা, ক্লিয়ার। পরেরটা যাই, দেখো বলছে এ ম্যান সেলস 2 পাইপস অ্যাট 12 ইচ, মানে একটা লোক দুটো পাইপকে বিক্রি করছে 12 ইচ মানে 12 টাকা দিয়ে, ইচ মানে কি প্রত্যেকটার দাম, ইচ মানে কি প্রতিটির দাম, প্রতিটির দাম, তার মানে হচ্ছে যে একটা লোক দুটো পাইপ বিক্রি করছে যার প্রতিটারই দাম 12 টাকা করে, একটা লোক দুটো পাইপ বিক্রি করছে যার প্রতিটার দাম 12 টাকা করে। হি গেইনস 20% অন ওয়ান অ্যান্ড লস 20% অন আদার,
দুটো পাইপের একটাতে 20% গেইন করছে আর একটাতে 20% লস করছে। ইন দ্য হোল ট্রানজাকশন দেয়ার ইজ প্রফিট হয়েছে, লস হয়েছে, কি হয়েছে তোমাকে দেখতে বলেছে। দেখো আমি আগের দিন যখন অঙ্ক করেছিলাম তখন আমি বলেছিলাম জিনিসটা, এখানে একটা ফর্মুলা আমরা কাজে লাগাবো। ফর্মুলাটার নাম কি? এক্স স্কোয়ার বাই 100 মাইনাস এক্স স্কোয়ার বাই 100 হচ্ছে ফর্মুলা। কিন্তু এই ফর্মুলাটা ইউজ কখন করতে পারবো? এই ফর্মুলাটা ইউজ করতে গেলে কিছু কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, কিছু কন্ডিশন মেনে চলতে হবে। সেগুলো কি? এক নাম্বার, এসপি সেম। দেখো এসপি সেম মানে কি? দেখো দুটো পাইপ বিক্রি করেছে, দুটো পাইপেরই দাম হচ্ছে 12 টাকা করে, তাই তো বলে দিয়েছে। এ ম্যান সেলস 2 পাইপস অ্যাট 12 ইচ। দুটো পাইপ বিক্রি করছে, দুটোরই 12 টাকা করে দাম, তাহলে দুটোরই সেল প্রাইস সেম। এসি মানে কি? সেল প্রাইস বিক্রয় মূল্য, তাহলে দুটোরই বিক্রয় মূল্য সেম। 2 নাম্বার কি? প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু লস পার্সেন্টেজ। দেখো প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ সেম হতে হবে, সেমই বলেছে। দেখো হি গেইনস 20%, গেইন মানে কি? প্রফিট। হি গেইনস 20% অ্যান্ড হি গেইনস 20% অ্যান্ড ওয়ান অ্যান্ড লস 20% অ্যান্ড আদার। তার মানে একটায় 20% মানে লাভ করেছে, একটায় 20% ক্ষতি করেছে। তাহলে দেখো গেইন পার্সেন্টেজ লস পার্সেন্টেজ সমান, তাহলে এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তবেই আমি এই ফর্মুলা লাগাতে পারবো। এক্স স্কোয়ার বাই 100 এই ফর্মুলা আমার লাগাতে পারবো। তাহলে দেখো দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে এখানে, ঠিক আছে? তাহলে আমি এই ফর্মুলা লাগাতে পারবো। যদি ফর্মুলা লাগাই কি হবে? এই এক্সটা কি? এক্স হলো কত পার্সেন্টেজ গেইন বা কত পার্সেন্টেজ লস করেছে, ঠিক আছে? তাহলে এখানে কি 20, তাহলে কত হবে এটা? মাইনাস 20 স্কোয়ার বাই 100। তাহলে মাইনাস 20 স্কোয়ার মানে কত? মাইনাস 400 বাই 100। তাহলে কেটে দাও, তাহলে -4। এই যে মাইনাস সাইনটা মানে কি? মাইনাস সাইনটা মানে হলো অলওয়েজ লস। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা মানে হলো অলওয়েজ লস। কেন লস? কারণ এই মাইনাস সাইনটা বোঝাচ্ছে লসকে। বুঝতে পেরেছো? তাহলে যখন একটা লোক দুটো জিনিসকে একই দামে বিক্রি করবে এবং একটাতে যে পার্সেন্টেজ লাভ করবে আর একটাতে সেই পার্সেন্টেজই লস করবে, তখন লোকটা মোটের উপর পুরো ট্রানজাকশানে কিন্তু লস করবে, ঠিক আছে? কতটা লস করবে? এক্স স্কোয়ার বাই 100। বোঝা গেছে? তাহলে কন্ডিশন দেখতে পাচ্ছ, সব ক্লিয়ার? পরেরটা যাই, চলো। দেখো দ্য সাম অফ এ পজিটিভ ইন্টিজার অ্যান্ড ইটস স্কোয়ার ইজ এইটা। দ্য পজিটিভ ইন্টিজার ইজ, তাহলে কি বলছে? দ্য সাম অফ পজিটিভ ইন্টিজার অ্যান্ড ইটস স্কোয়ার। দ্য সাম অফ পজিটিভ ইন্টিজার অ্যান্ড ইটস স্কোয়ার। তাহলে সাম মানে কি? যোগফল। পজিটিভ ইন্টিজার অ্যান্ড ইটস স্কোয়ার, তাহলে একটা পজিটিভ ইন্টিজার মানে একটা পজিটিভ মানে ধনাত্মক, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। পজিটিভ মানে কি? ধনাত্মক, আর ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং তার স্কোয়ারের যোগফল হচ্ছে এইটা। তাহলে ধনাত্মক সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস ধনাত্মক সংখ্যাটা এক্স, তার স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তার মান কত? 2450। ক্লিয়ার? 2450। তোমাকে বলছে সংখ্যাটা কি? দেখো একটা জিনিস দেখো এখানে, তাহলে তোমাকে যে সংখ্যাটা তুমি পাবে এবং তার যে স্কোয়ার, সেই দুটো যোগফল হতে হবে এইটা। যোগফলে সে শূন্য আসতে হবে। তুমি যদি ধরো আমি অপশন টেস্ট করছি, ভালো করে দেখো এই জায়গাটা, অপশন টেস্টটা খুব ইম্পর্টেন্ট। আমি ধীরে ধীরে বলছি, ভালো করে দেখো। আমি যদি 48 সংখ্যাটাকে নিই, 48 সংখ্যাটাকে নিই, তাহলে 48 যদি আমি সংখ্যাটাকে নিই, তাহলে 48 স্কোয়ার করলে কত দাঁড়ায়? 8 8 64, 4 হবে লাস্টে। ভালো করে বোঝো, 48 স্কোয়ার করলে 8 8 64, 4 হবে শেষ সংখ্যা। তার সাথে আমি যদি 48 8 যোগ করি, তাহলে কত হবে? 8 আর 4 12, 2। তাহলে এককের ঘরে আসতে হবে 2, কিন্তু আছে কত? 0। তার মানে 48 সংখ্যাটা হবে না। বোঝা গেছে? আমি যদি ধরো 49টাকে নিই, 49টাকে আমি যদি নিই, তাহলে 49 আমি স্কোয়ার করলে কত হবে? 3 3 9 9 81 1, 9 9 81 1, লাস্টেরটা হবে 1। আর এসে তুমি 49-এ 9 যোগ করে দিলে কত হবে? 10, মানে 0। দেখো এটা হতেও পারে, পসিবিলিটি আছে। ওকে, আমি যদি 51 নিই, তাহলে যখন পসিবিলিটি আছে আমার কাছে, আমি যখন পসিবিলিটি আছে, তাহলে আমি 49-এরকে আমি কিন্তু করে দেখব, 49কে আমি ক্যালকুলেশন করে দেখব। দেখো কি করে করব। 49-এর স্কোয়ার মানে 49 × 49, তাহলে 9 9 81 1, হাতে রইল 8,
9 4 36, 4 9 36 আর 8 কত হয় 44। আচ্ছা 4 9 36 6 হাতে রইল 3, 4 4 16, 17 18 19। তাহলে দেখো কত হচ্ছে 1, 6 4 10 0 হাতে রইল 1, 9 1 10 4 14 4 হাতে রইল 1, 2 4 0 1। এর সাথে তোমায় যোগ করতে হবে কত 49। তাহলে দেখো যোগ করো, 9 1 10 হাতে রইল 1 5 24, তাহলে কত 2450। তাহলে দেখো 49-এর কিন্তু আনসার চলে এলো, সঠিক উত্তর। দেখো যদি না আসতো তাহলে আমি 51টাও করতাম, 51টা সেমই হওয়ার উচিত, কারণ 51 তুমি যদি 51টাকে নাও, আমি প্রত্যেকটা অপশন দেখিয়ে দিচ্ছি, তুমি যদি 51টা নাও তাহলে 51 হোল স্কোয়ার নিলে কত হবে 1, তার সাথে তুমি 51কে যদি যোগ করো তাহলে কত হবে 1 আর 1 2। দেখো এটাও হচ্ছে না। তুমি যদি 53 নাও, তাহলে 53 হোল স্কোয়ার করলে কত হবে 3 3 9 হবে। 53 হোল স্কোয়ার করলে এককের ঘরে কত হবে 3 3 9, আর তুমি যেখানে 3 করো তাহলে 9 10 11 12 2, এখানেও হচ্ছে না। তাহলে একমাত্র 49টাই কিন্তু হচ্ছে, বাকি অপশানগুলো কিন্তু হচ্ছে না। তাহলে আমি কিন্তু অপশান এলিমিনেট করে কিন্তু আমি অঙ্কটা সলিউশন করতে পারি। আমি কিন্তু এইটাকে দ্বিঘাত সমীকরণ করার আমার কোনো প্রয়োজন নেই, এটাকে দ্বিঘাত সমীকরণ করার কোনো প্রয়োজন নেই, আমরা কিন্তু অপশান এলিমিনেশনে অঙ্কটা করতে পারবো। ক্লিয়ার সবার কাছে? যদি না বুঝতে পারো অপশন এলিমিনেশনটা, আমি প্রত্যেকটা অপশন করে দেখিয়েছি, একবার রিমাইন্ড করে দেখে নাও, পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে চলো পরের প্রশ্ন দেখো, বলছে হোয়েন এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 15 20 and 35 ইচ টাইম দ্য রিমাইন্ডার ইজ 8। একটা সংখ্যাকে তুমি যখন 15 দিয়ে ভাগ করবে, 20 দিয়ে ভাগ করবে এবং 35 দিয়ে ভাগ করবে, প্রতি ক্ষেত্রেই একই রিমাইন্ডার আসবে, একই ভাগশেষ আসবে, তার মান কত হবে 8। তাহলে সেই স্মলেস্ট নাম্বারটা কত? তুমি জানো এরম টাইপের যখন অঙ্ক তোমার কাছে আসবে, তোমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা 15 দিয়ে ভাগ করেও মিলবে, 20 দিয়ে ভাগ করেও মিলবে, 35 দিয়ে ভাগ করেও মিলবে। তাহলে এমন সেটা কি সংখ্যা হবে? যে সংখ্যাটাকে 15 20 35 দিয়ে ভাগ করে মিলবে তার লসাগু। তাহলে তুমি এখানে কাজ করো, 15 20 আর 35-এর লসাগু বের করো 5 দিয়ে। 5 3 15, 5 4 20, 5 7 35। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে 5 4 20, 3 20 60 গণিত 7 মানে 420। তাহলে 420টা কত হলো এলসিএম, তাহলে লসাগু কত হলো 420। তাহলে তোমাকে কি করতে হবে, এমন একটা সংখ্যা বের করতে হবে। তাহলে এই যে 420 সংখ্যাটা কি পেলে, এই সংখ্যাটাকে তুমি 15 দিয়ে ভাগ করেও মিলবে, 20 দিয়ে ভাগ করেও মিলবে, 35 দিয়ে ভাগ করেও মিলবে, কিন্তু তোমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা ভাগ করে 8 ভাগশেষ দেবে প্রতি ক্ষেত্রে। তার মানে তুমি যদি এই 420-র সঙ্গে 8 যোগ করে দাও তাহলেই তো প্রতি ক্ষেত্রে 8 ভাগশেষ দেবে, কারণ এটা করলে মিলে যায়, 420 মিলে যায়, সাথে তুমি যদি 8 যোগ করে তাহলে 8 এক্সট্রা হয়ে গেল, সেই 8টাই হবে ভাগশেষ। তাহলে আনসার কত হবে 428। আনসার কত হবে 428। বোঝা গেছে আশা করি পুরো জিনিসটা? চলো নেক্সট প্রশ্ন যাওয়া যাক। বলছে দেখো 80 লিটার অফ মিক্সচার, 80 লিটার মিক্সচার কন্টেন্স মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও অফ 27:5। 80 লিটার একটা মিক্সচার আছে যেখানে দুধ আছে এবং জল আছে, কোন রেশিওতে 27:5। হাউ মাচ মোর ওয়াটার ইজ টু বি অ্যাডেড, কতটা এক্সট্রা জল যোগ করতে হবে টু গেট দ্য মিক্সচার কন্টেনিং মিল্ক অ্যান্ড ওয়াটার 3:1। 80 লিটার একটা মিক্সচার আছে যেখানে মিল্ক অ্যান্ড ওয়াটার, মিল্ক আর ওয়াটার তার রেশিও কত বলে দিয়েছে 27:5। ঠিক আছে, এবার বলছে হাউ মাচ মোর ওয়াটার টু বি অ্যাডেড, কতটা ওয়াটার অ্যাড করতে হবে টু গেট দ্য মিক্সচার কন্টেনিং মিল্ক অ্যান্ড ওয়াটার 3:1। 3:1 তোমায় কি অ্যাড করতে বলেছে, হাউ মাচ ওয়াটার, তার মানে কি তুমি অ্যাড করেছো, ওয়াটার অ্যাড করেছো। ওকে, তাহলে তুমি আমাকে বলো প্রথমে মিক্সচারটায় যতটা দুধ ছিল, প্রথমে মিক্সচারটায় যতটা দুধ ছিল তুমি তার উপরে জল যোগ করেছো, তার মানে দুধের পরিমাণ তো সেমই আছে, একটা জায়গায় দুধ আর জল আছে, ঠিক আছে, যতটা দুধ আছে তুমি যদি তাতে জল যোগ করো তাহলে দুধের পরিমাণ তো সেমই আছে না। তাহলে প্রথম ইকুয়েশনে দুধের পরিমাণ কত 27, প্রথম ইকুয়েশনে দুধের পরিমাণ কত 27, ঠিক আছে। সেকেন্ড ইকুয়েশন দুধের পরিমাণ কত 3, কিন্তু সেটা তো হওয়ার কথা নয়, দুধের পরিমাণ সেম হওয়ার কথা। তাহলে এটা 27 হলে এটাকে আমি 27 বানাবো, কারণ দুধের পরিমাণ সেম। তাহলে এটাকে যদি 27 আমাকে বানাতে হয় তাহলে একে কি দিয়ে গুণ করতে হবে 9 দিয়ে। তার মানে 9 দিয়ে গুণ, মানে আমি তো শুধু একে 9 দিয়ে গুণ করতে পারি না, পুরোটাকে 9 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা কত আসবে সেকেন্ড ইকুয়েশনটা 3 9 27
আমি এখানে লিখে দিচ্ছি 3 9 27:9 1 9, তাহলে কত আসবে 27:9। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আমি কেন করলাম এটা 27:9, কারণ কি দেখো দুধের পরিমাণটা সেখানেও আর এখানেও দুটোই সেম। এইবার তুমি আমাকে বলো তাহলে দুধের পরিমাণ আগেও ছিল 27, এখনও আছে 27, কিন্তু জলের পরিমাণ আগে ছিল 5, এখন হয়ে গেছে কত 9। ছিল 5 হয়ে গেছে কত 9, তাহলে বেড়েছে কত 4 ইউনিট, বেড়েছে কত 4 ইউনিট, 4 ইউনিট। তাহলে 4 ইউনিট দুধের পরিমাণ আমার কিন্তু তার ইউনিট জলের পরিমাণ বেড়েছে। ক্লিয়ার? এবার দেখো প্রশ্নটায় 80 লিটারের একটা মিক্সচার যেখানে দুধ আর জল আছে 27:5, তাহলে 27 আর 5 কত হয়? তাহলে আমার এইখানকার হিসাবে এটা যদি আমি রেশিও বলি তাহলে 27 ইউনিট আর 5 ইউনিট, তাহলে 27 আর 5 কত 32 ইউনিট, তাহলে টোটাল কত 32 ইউনিট। তাহলে আমি এখান থেকে বলতে পারি এই 32 ইউনিট। তাহলে আমাদের হিসাবের ইউনিটের হিসাবে মানে রেশিওর হিসাবের 32, রেশিওর হিসাবের 32 সমান অঙ্কের কত 80 ইউনিট। রেশিওর হিসাবে যেটা 32, রেশিওর হিসাবে যেটা 32 সেটা অঙ্কের হিসাবে কত 80। তাহলে রেশিওর হিসাবে কতটা বেড়েছে 4 ইউনিট, রেশিওর হিসাবে বেড়েছে কত 4 ইউনিট, তাই তো? তাহলে 32 মান যদি 80 হয় তাহলে 4 এর মান কত হবে? তাহলে 80 × 4/32, ঠিক আছে? 4 8 32, 8 10 80, তার মানে কত হবে 10 লিটার। তাহলে কত হবে উত্তর 10 লিটার। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ক্লিয়ার? তাহলে আমি একটুখানি জিস্ট করে দিই ব্যাপারটা। তোমার প্রথমে ছিল দুধ আর জলের অনুপাত 27:5, ঠিক আছে? তারপরে তুমি কি করছো কিছুটা জল মিশিয়েছো, দিয়ে অনুপাত হয়ে গেছে 3:1। আমি কি মিশিয়েছি জল, দুধ সেম আছে, তাহলে দুধ সেম, তাহলে প্রথমে 27 আছে, এখন আমাকে 87ই থাকা উচিত, আছে কিন্তু 3, তাহলে আমি 27 করতে গেলে 9 দিয়ে গুণ করলাম, তাহলে 9 দিয়ে শুধু একটাকে তো গুণ করলাম না, দুটোকে গুণ করতে হবে, তাহলে হয়ে গেল কত 27:9। তাহলে দুধ এখানে দুটোতেই সেম, জলটা কিন্তু বেড়ে গেল, ছিল 5 হয়ে গেল 9, ছিল 5 হয়ে গেল 9, তাহলে কত বাড়লো 4 ইউনিট বাড়লো, ঠিক আছে? 4 ইউনিট মানে কি রেশিওর হিসাবে 4 ইউনিট, রেশিওর হিসাবে 4 ইউনিট। এবার দেখো অঙ্কে দুধ আর জলের যোগফল কত আছে, এটা 27 আর এটা 5, তাহলে 27 আর 5 কত 32 ইউনিট। তাহলে রেশিওর হিসাবে যেটা 32 সেটা অঙ্কের হিসাবে কত 80, রেশিওর হিসাবে যেটা 32 সেটা অঙ্কের হিসাবে কত 80, তাহলে রেশিওর হিসাবে 4 এর মান কত হবে? সিম্পল বের করে নিলাম, এটাই হচ্ছে আনসার। বোঝা গেছে পুরো ব্যাপারটা? ক্লিয়ার? যদি না বুঝতে পারো তাহলে আরেকবার রিমাইন্ড করে দেখে নাও, পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখো পরের অঙ্কটা বলছে এ ম্যান সোল্ড 20 অ্যাপেল ফর ₹100। তাহলে 100 টাকা দিয়ে একটা লোক 20টা আপেল সোল্ড করেছে, ঠিক আছে? হি গেন 20%, হাউ মাচ অ্যাপেল ডিড হি বাই ফর ₹20? তাহলে একটা লোক 100 টাকা দিয়ে 20খানা আপেল সোল্ড করেছে, তাতে সে 20% প্রফিট করেছে, তাহলে সে কতগুলো করে আপেল কিনেছিল? তাহলে দেখো সে 100 টাকারই পুরো কারবার হয়েছে, কেনা বেচা দুটোই তার হয়েছে 100 টাকার, ঠিক আছে? তাহলে যেহেতু রেশিওর হিসাব আমার এটা, যেহেতু রেশিওর হিসাব, তাই আমি কি ধরে নেব, লোকটার একটা আপেলের কস্ট প্রাইস ছিল 100 টাকা, আর সে প্রফিট করেছে কত 20%, তাহলে সেল প্রাইস কত হবে 120 টাকা। ক্লিয়ার? একটা লোক আপেল ভেবে নিচ্ছি কিনেছিল 100 টাকার, প্রত্যেকটা আপেল 100 টাকা করে কিনেছিল, একটা আপেলের পিস 100 টাকা, সে 20% প্রফিট করে, তাহলে সেল প্রাইস কত 120 টাকা, তাহলে 120 টাকাতে একটা আপেল বিক্রি করেছে, ঠিক আছে? লোকটা কটা আপেল কিনেছে 20টা, তাহলে 20টা আপেল সে যদি বিক্রি করেছে, ঠিক আছে? আচ্ছা 20টা আপেল সে কি করেছে, তোমার হি সোল্ড মানে বিক্রি করেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে 20টা আপেল বিক্রি করছে, প্রতিটার দাম কত 120 টাকা করে, 20টা আপেল বিক্রি করছে, প্রতিটার দাম কত 120 টাকা করে, ঠিক আছে? তাহলে সে ওই যে টাকা হলো সেই টাকার আপেল সে কিনেছিল, তো তাহলে প্রত্যেকটা আপেল কত কিনেছিল 100 টাকা করে কিনেছিল ইন্টু এক্স, তাহলে এক্স এর মান কত হবে 20 × 120/100, এইটা কেটে দাও, তাহলে 12 দুগুণে 24, তাহলে সে ওই টাকায় কতগুলো আপেল কিনেছিল 24টা আপেল কিনেছিল। বোঝা গেছে? তাহলে 120 টাকা দিয়ে প্রত্যেকটা আপেলের দাম, তাহলে 20টা আপেল মানে এই যে যত টাকার আপেল সে বিক্রি করে সেটাই তো 100 টাকা, দুটোই তো সেম। দেখো এই 100 টাকার আপেল কিনেছে, 100 টাকার আপেল বেচেছে, তাহলে আমি সেই 100 টাকা না ধরলে আমি এই টাকা ধরলাম ক্যালকুলেটের সুবিধার জন্য, তাহলে এই টাকা সেম হবে, কারণ 120 টাকা দিয়ে 20টা আপেল কিনতে সে কিনে মানে বেচে যে যত টাকা পেয়েছে ঠিক তত টাকারই আপেল সে কিনেছিল, 100 × x, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করলে পাচ্ছি কত 24। ওকে, বোঝা গেছে? পরেরটা যাই।
এটাই হচ্ছে আজকে সেটের আমার লাস্ট অঙ্ক, ঠিক আছে। দেখো, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন, এটা একটা সিরিজের অঙ্ক। দেখো কি আছে, 13, 27, 56, 115। দেখো আগের সিরিজটা আমরা বলছিলাম কি ছোট ছোট গুড়ি গুড়ি পায়ে এগুচ্ছিল, অল্প অল্প করে এগুচ্ছিল। এটা দেখো লাফিয়ে লাফিয়ে এগুচ্ছে, 13, তারপরে 27, তারপরে 56, তারপরে 115, লাফিয়ে লাফিয়ে এগুচ্ছে। তাহলে যখন লাফিয়ে লাফিয়ে কোনো কিছু এগুবে না, তখন আমাদের মাথায় ফার্স্টই স্ট্রাইক করবে এটা কি গুণ হয়েছে কোনো কিছুর সাথে। তাহলে ফার্স্ট আমরা গুণটা ট্রাই করব, ঠিক আছে। দেখো কি হবে, 13কে আমি যদি গুণ করি, 13 গুণিত 2 প্লাস 1, দেখো হচ্ছে না, 13 দুগুণে 26, এর আগে 27। 27কে আমি যদি গুণ করি, 27 দুগুণে 2, তাহলে 27 ইন্টু 2 কত হচ্ছে 54, কত 56, মানে প্লাস 2। তাহলে এটাই কত হবে, তাহলে কত হবে ইন্টু 2, 56কে 2 দিয়ে গুণ করো, কত হচ্ছে 112। তাহলে কত আছে 115, তাহলে কত হবে প্লাস 3। তার মানে কি হচ্ছে ইন্টু 2 প্লাস 1, তারপরে কি ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3, তারপরে ডেফিনেটলিটা কত হবে ইন্টু 2 প্লাস 4। তার মানে 115 ইন্টু 2 প্লাস 4। তাহলে 115কে আমি 2 দিয়ে গুণ করব, তাহলে কত হবে 230 প্লাস 4, তাহলে কত হবে 234 হয়ে গেল আনসার। তাহলে লজিকটা কি, ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2 প্লাস 4। বোঝা গেছে আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আজকের পুরো সেট আমাদের এতটুকুই ছিল। তোমাদের সবাইকে আমরা একটা কথা বলবো, এই যে সিরিজটা আমাদের চলছে, এই সিরিজটার জন্য তোমরা ইউটিউবেই পাবে। তো ইউটিউবে আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান বেল অবশ্যই অন করবে। আর তোমরা এই প্রত্যেকটা ভিডিওকে লাইক করে রাখবে। লাইক করার কারণ কি, লাইক করলে তোমরা ভিডিওটা পাবে, তোমরা যখন তখন ভিডিওটা তুমি তোমার যে লাইক অপশানে সেখানে তুমি পেয়ে যাবে ঝটপট, ঠিক আছে। বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে, শেয়ার করলে নলেজ বাড়ে, ডেফিনেটলি শেয়ার করা উচিত। তোমরা কমেন্টস করতে পারো, অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো না লাগে সেটাও জানাবে, ভালো লাগে সেটাও জানাবে, যদি তোমাদের অন্যভাবে বলতে হয় সেটাও বলবে, যদি বলতে হয় আমাদের এই সিরিজ নিয়ে আসুন সেটাও বলবে। তোমাদের যা মতামত কমেন্টসে জানাবে এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করলে আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান আসবে এবং তোমরা সাথে সাথে ওটাকে দেখে নিতে পারবে, আদারওয়াইজ হারিয়ে যাবে, রিলসের ভিড়ে হারিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, প্রত্যেকে থ্যাংক ইউ দেখার জন্য।